সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিও উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন জনপ্রিয় প্রশিক্ষক এবং যিনি ইন্টারন্যাশনালিও মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন, তেমনি একজন ব্যক্তিত্ব মেহজাবিন সাবা। মেহজাবিন সাবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। জি তো আমরা জানি যে আপনার অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার এবং আসলে অনেক সাফল্যে ঘেরা, এবং তার মাঝে সম্প্রতি আমরা দেখলাম যে আপনি ইন্টারন্যাশনাল একটি আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেটি ইতিমধ্যেই ব্যাপক আলোচিত, এই মিলনায়তনটি যেখানে বর্ণাঢ্য অনুষ্ঠানগুলো হয়, জি এবং সেখানে আপনি এসিপার্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তো জি এই পুরস্কারের প্রাপ্তির অনুভূতি বা ইতিপূর্বে যে পুরস্কারগুলো পেয়েছেন সেই সব স্বীকৃতির বিষয়ে আপনার অনুভূতি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনুভূতি আসলে ওটা বলে প্রকাশ করা যাবে না। অবশ্যই আপনি যেই কাজে খুবই দক্ষ, ওই কাজের জন্য যদি আপনি কোনো স্বীকৃতি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই কাজের প্রতি আরো আপনার উৎসাহ বেড়ে যাবে। তো এটাই উৎসাহ মনে করেন যে আরো 10 গুণ বেড়ে গিয়েছে। তো প্রত্যেকটা স্টেজেই যখনই কোনো স্বীকৃতি পাওয়া হয়, তো আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো থাকে। তো আপনি একই সঙ্গে মেকআপ আর্টিস্ট এবং এই জায়গায় সাফল্যের ধারাবাহিকতায় আপনি প্রশিক্ষক হিসেবে, ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সেখানেও আপনার ব্যাপক সাফল্য এবং স্বীকৃতি এসেছে। তো দেশে বিদেশে আপনার ট্রেনিং এবং এই যে মেকআপ আর্টিস্টের যে কাজ, সেই কাজের অভিজ্ঞতা বিষয়ে যদি একটু বলেন। মূলত হচ্ছে আমার কাজটা তো শুরু হয়েছিল শুধু মেকআপ আর্টিস্ট দিয়েই না। আমার কাজ শুরু হয়েছিল বিগত 2012 সাল থেকে। আমি হচ্ছে একদম বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে স্টার্ট করি। ইন্টারন্যাশনাল কর্পোরেট সেক্টর থেকে আমার স্টার্ট হয়। ইভেন আমি পাশাপাশি রিয়েল এস্টেটেও ছিলাম। তো ফিল্ড বাই ফিল্ড চেঞ্জ করতে করতে আমি যখন মেকআপ আর্টিস্ট হিসেবে এইটা জার্নিটা শুরু করি, একদম স্টার্টিংটাই হয় ইন্টারন্যাশনালি একটা ফিল্ড দিয়ে। তো তখন হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসেবে আমি কাজ করা শুরু করেছি, কিন্তু তারই মধ্যে একটা অন্যরকম মন মানসিকতা হলো যে আমি বাংলাদেশের যে মেকআপ টেকনিকে যেভাবে কাজ হচ্ছে, এটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। ওটাকে চেঞ্জ করতে হলে আমাকে অ্যাজ এ ট্রেনার হিসেবেই রোল প্লে করতে হবে। অ্যান্ড যদি বলি যে কি রকম পরিবর্তন, তো পরিবর্তন আমি এটা বলবো যে অনেক রকমের ভুল ধারণা, ভুল রীতিনীতি চলে আসছে। যে কাজ করতে মেকআপের যে আমরা কাজটা বলি, যেটাকে বলি আমরা সৌন্দর্য বৃদ্ধি করার যে কাজটা, বিউটি ইনহ্যান্সিং এর কাজ করি, তো সেইটা অনেকে বলে যে অনেক ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আসলে না, আপনি যদি একদম মনোযোগ দিয়েও একটা প্রপার ব্রাইট করতে যান, 1 ঘন্টার বেশি লাগার কথাই না। আমি পার্সোনালি একটা ব্রাইট বেস কমপ্লিট করি হাফ অ্যান আওয়ারে, বাকি হাফ অ্যান আওয়ার আমার হেয়ার। টোটাল 1 আওয়ারে আমার একটা ব্রাইডাল ফুল কমপ্লিট হয়ে যায়, তার আউটফিট সেটিং সহ। তো এই যে কাজের ক্ষেত্রে দ্রুততম এইতে কিভাবে তারা কাজ করবে, তারা কিভাবে হচ্ছে শর্টকাট সময় নিয়ে একটা বেস্ট ফিডব্যাক তারা ক্লায়েন্টকে দিতে পারবে, এটা ছিল আমার মূল উদ্দেশ্য শুরু থেকে। সবাইকে ইচ্ছে ছিল যে এইভাবে আমি ট্রেন আপ করবো, তারা যেন শুধু মেকআপ আর্টিস্ট হিসেবেই না, তারা যেই বিজনেসই করুক না কেন, একদম স্ট্রং মাইন্ডসেটে যেন তারা করতে পারে। এটাই। তো আমরা জানি যে আপনি অনেক বড় বড় ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন, বা ইউনিলিভার সঙ্গেও আপনার সম্পৃক্ততা ছিল। তো সেই জায়গা থেকে যদি একটু আপনি আলোকপাত করেন। ওই যে যেটা বললাম যে আমার শুরুটাই হয়েছিল কর্পোরেট থেকে। তো রিয়েল এস্টেটে তো অল্প কিছুদিন ছিলাম, কিন্তু এরপরে আমার শুরু হয় পিএনজি, ইউনিলিভার, এগুলোর সাথে। তো ইন্টারন্যাশনাল সেক্টর দিয়েই আমার পুরোটা জার্নি ঘেরা আলহামদুলিল্লাহ। আর এরপরে হচ্ছে ইউনিলিভারে তো আমি বিউটি কনসালটেন্ট ছিলাম, পিএনজিতেও আমি বিউটি কনসালটেন্ট ছিলাম, যেটাকে আমরা বলি স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট। অ্যান্ড এরপরে হচ্ছে আমি ইংলটে জয়েন করি। ইংলটেও আমি খুব বলবো যে বেশি দিন ছিলাম তাও না, আমি খুব অল্প কিছুদিন কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করি। এরপরে গ্যাদার করার পরে আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতেও আমি এই মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের উপরে আমি ওখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করে এসে দেন হচ্ছে আমি আমার জার্নিটা প্রপার ওয়েতে স্টার্ট করি আর কি বাংলাদেশে। তো বাংলাদেশের যে সংস্কৃতি, আমরা এখন অনেক কম্পিটিশনে ভালো করছি আমরা বলতে পারি, এবং সেখানে যে বাংলাদেশের যে সৌন্দর্য বা বাংলাদেশের তরুণীদের যে সৌন্দর্য চর্চা, এবং যে সুন্দরী মিস বাংলাদেশ বা বিভিন্ন প্রতিযোগিতায় যে কম্পিটিশনগুলো হয় বা যে অংশগ্রহণগুলো থাকে, এবং যেভাবে আমাদের তরুণীরা এগিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো থেকে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আমাদের তরুণীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত বা আমাদের কম্পিটিশনগুলো কেমন হচ্ছে। আসলে এটার আমার প্রথম থেকে কোনো ধারণা ছিল না, যেহেতু আমার একটা মন মানসিকতা ছিল যে আমি কখনো মিডিয়ার সাথে ভাবে জড়াবো না।
আমি ইন্ডিয়াতে ইন্টারন্যাশনালি আমি ওখানের মিডিয়াতে আমি টুকটাক কাজ করেছি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আমার কখনো কাজ করা হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমার স্টার্টিংটাই হয়েছে মিস বাংলাদেশ অর্গানাইজেশনের সাথে, যেখানে গিয়ে আমি অনেক কম্পিটিশন দেখলাম, অনেক সবকিছুই দেখলাম। তবে আমি তো আর দেখা যাচ্ছে জুনিয়র কোনো মডেল নিয়ে কাজ করি না, আমি মূল চরিত্রগুলোর সাথে আমি কাজ করেছি। তো সেই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকে, ওটা সিনিয়র বলেন জুনিয়র বলেন, প্রত্যেকের উপরে একটা প্রেশার থাকে কে কিভাবে এগিয়ে যাবে। তো আমি এতটুকুই বলবো একটা মেয়ে মানুষ হিসেবে যে আপনি যা করছেন জাস্ট ওইটার প্রতি আপনি ফোকাস থাকেন, ওইটার প্রতি আপনি চর্চা করতে থাকেন। যত স্কিল বাড়াবেন তত আপনার ইন ফিউচার গিয়ে ওটা কাজে লাগবে। মানে স্কিলফুল হতে হবে লাইফে কিছু করতে চাইলে, তো সেটাই। বাংলাদেশে আমরা অতীতে যেটি দেখেছি যে যখনই কেউ সাফল্যের দিকে যায় বা ভালো কিছু করতে যায়, প্রচুর হিংসা, ঈর্ষা এবং প্রতিবন্ধকতা, এবং কিভাবে তাকে আটকানো যায়, টেনে বন্ধ করে রাখা যায় তার গতিপথ। এখন কি অবস্থা? এখন আমাদের সেই ঈর্ষা বা সেই জিনিসগুলো কিরকম আছে আপনাদের পেশাগত বা কেরিয়ারের দিক থেকে? আপনি যেহেতু কেমন হচ্ছে করেন? আমরা মানুষ, ঈর্ষা এটা কখনোই হয়তো বা যাবে না, এটা থেকে যাবে। কেউ হয়তো প্রকাশ্যে, কেউ আমার সাথে প্রকাশ্যেও হয়েছে, অনেক রকম থ্রেটও আমি মোটামুটি ফেস করেছি, কিন্তু আমি কখনো থামিনি। তো আমি মেয়ে মানুষদেরকে এটাই বলবো যে বাধা আসবেই, সেই বাধাতে থেমে যাবেন না, আপনাকে চলমান থাকতে হবে, না বলা শিখতে হবে। তখন দেখবেন যে যখন আপনি চলমান তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। আর হচ্ছে ঈর্ষার কথা, হিংসার কথা যেখানে বলবো, অবশ্যই আপনার কম্পিটিটর সব জায়গায় থাকবে, আপনার দ্বারা সবাই একটু প্রবলেম আপনার হতেই পারে তাদের, কিন্তু না আপনি আপনার সময় নষ্ট করবেন অন্যরা কি করছে এটা দেখে, না তারা হচ্ছে আপনাকে নিয়ে কি বললো এটা তো সময় নষ্ট করা দরকার নেই। আমি এতটুকুই যেটা আমার নিজের ক্ষেত্রে মানি, আমি একটা মানুষকে নিয়ে যতক্ষণ ভাববো ওই টাইমটা আমি যদি আমার কাজে ইনভেস্ট করি, আই ক্যান ডু সামথিং বেটার। তো আমাকে ওখানে দেখা দরকার নেই তারা কি করছে, বিকজ তারা ভাবতে ভাবতে তারা পিছিয়ে যাচ্ছে। এটা আমার। আমরা বর্তমান সময় যেটি দেখছি, জি। বিশেষ করে করোনা সময় থেকে জি। বা এই সময়টা, যে আমাদের বাংলাদেশের তরুণীদের মধ্যে মানে অনেকে উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছে, এবং সবাই দেখি একটা কাজে কর্মে এক একটা পেশার মধ্যে সময় দিচ্ছে। মানে এই যে উত্থান বা এই যে পরিবর্তনটা, এটা আপনি কিভাবে দেখেন বা এটা কিভাবে সম্ভব বাংলাদেশে হলো? প্রথম যদি এই মেকআপ আর্টিস্ট হোম সার্ভিস টাইটেলটাকে যদি কেউ ফ্রিল্যান্সিং টাইটেল দিয়ে থাকে, সেটা হচ্ছে আমার দ্বারাই শুরু। কারণ যখন কোভিডের টাইমটা শুরু হয় তখন কিন্তু বের হয়ে কেউ ওভাবে কোনো কাজ করেনি, কিন্তু হচ্ছে আমি তখন থেকে আরো বেশি এই ব্যাপারটায় আরেকটু ফোকাস হয়ে যাই, যে আমার একটা নতুন আমি নিয়ম বের করি যে ওনারা বাসা থেকে বের হতে পারছে না, সো আই ক্যান ডু সামথিং বেটার, যে তারা যেন নিজের বাসায় বসে এই সার্ভিসটা, যেহেতু হচ্ছে আমার সার্ভিসটা একটা ব্রাইডাল হেয়ার স্টাইলের উপরে, তো সেই ক্ষেত্রে অন্যান্য কোনো দেখা যাচ্ছে ওভাবে সাইড ওয়ার্ক যেমন ফেশিয়াল এগুলো তো আমার না, আমার স্টুডিও বেস ওয়ার্ক। তো ব্রাইডালটা তারা যেন বাসায় বসেই সার্ভিসটা নিতে পারে, তখন থেকে আমার মাইন্ডসেট আরো আমি উন্নত করার চেষ্টা করি, দেখি যে আরো কি কি অ্যাডাপ্ট করলে তারা যেন বাসায় বসে সার্ভিস নিতে পারে। সো তখন থেকে আমি এই জিনিসটা শুরু করি। তখন আস্তে আস্তে এখন হোম সার্ভিস কথাটা খুবই কম আসে আলহামদুলিল্লাহ, এখন সবাই রেসপেক্টের সাথে বলে যে ফ্রিল্যান্সার আর্টিস্টও আছে বাংলাদেশে, আমরা হায়ার করতে পারি। তো এটাই। জি। তো আপনি তো কেরিয়ারে অনেক সফলতা পেয়েছেন বা জি। পেশাগতভাবে অনেক সফল। জি। তো সেক্ষেত্রে দেশের জন্য, মানুষের জন্য বা সামাজিকভাবে আপনি কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারছেন, বা আপনার টেন্ডেন্সি কেমন এই কাজের প্রতি? আলহামদুলিল্লাহ আছি। আমি প্রায় 4-5 বছর ধরেই আমি চেষ্টা করছি নিজের তরফ থেকে, আমি কখনো এগুলো ভাবে প্রকাশ করি না। তবে একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি, যেটা না বললেই না, যেটা বললে একটা উদাহরণ থাকবে যে মেয়েরা করতে পারে, চাইলেই করতে পারে। এটা হচ্ছে 2022 সালের কথা। জানেন কিনা সিলেটে যে ছাতক একদম, সিলেট শহরটাই যে পুরো একদম বন্যায় বিলুপ্ত হয়ে গেল, তখন কোনো নারী উদ্যোক্তা বা কোনো মেকআপ আর্টিস্টকে আমি অন দা ফিল্ড নেমে কাদা পানি পাড়িয়ে আমি কাউকে কিছু করতে আমি দেখিনি। সবাই হয়তো বা টাকা দিয়ে ওভাবে করে সাহায্য করেছে, কিন্তু আমার মাইন্ডসেট এমন ছিল যে আমি গিয়ে সামনে থেকে দেখবো তাদের অবস্থা ব্যবস্থা দেখে, কারণ টাকা আমি যেটা দিচ্ছি ওটা কোথায় ব্যবহার হচ্ছে এটা তো আমি চোখে দেখতে পারছি না। তো আমি আমার সাধ্যমতো আমি দেখি, চেষ্টা করি যে তাদের কি লাগবে ওই হিসাবে। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি 150+ ফ্যামিলিকে নিজের হাতে গিয়ে শুকনা জিনিসগুলো বিতরণ করার। যেমন রাত হলে ওনাদের ঘর অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রে আমি টর্চ দিয়েছি। তারপরে তাদেরকে যদি আমি কাগজের ম্যাচ দেই, এটা কিন্তু ভিজে যাবে পানিতে, তো আমি লাইটার দিয়েছি। তার শুকনা খাবারগুলো দিয়েছি যেগুলো পচে যাবে না। তো এরকমই কিছু দরকারি সবকিছুই আমি প্রায় 150+ ফ্যামিলির জন্য নিজে গিয়ে, একা গিয়ে আমি
করেছি। তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদের যারা তরুণ প্রজন্ম, তরুণীরা যারা পড়াশোনা করছেন, যারা ক্যারিয়ার করতে চান, তাদের ব্যাপারে আপনারা কি পরামর্শ বা তারা কিভাবে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে বা অন্যদের জন্য কিছু ভূমিকা রাখতে পারে, আপনার কি আচ্ছা, পরামর্শ? তার আগে এটা একটু বলবো যে যেই সমাজসেবার কথা, যেটা এটা তো হচ্ছে সমাজসেবাও বলতে পারেন বা নিজের থেকে, এটা তো মনুষ্যত্ববোধ থেকেও আসে যে আমি এখন সাকসেসের পথে বা সাকসেসের পথে না থাকলেও আমি বেটার কিছু করছি, আমি চেষ্টা করবো অন্যের জন্য কিছু করতে পারি কিনা। তো সবাইকে আমি এতটুকুই বলবো যে যেখানে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন জায়গায় গিয়ে সাহায্য করবেন না, যেটা আপনি চোখে দেখতে পারছেন না এমন কিছু খোঁজ নিয়ে ওখানে সাহায্য করুন। যেমন বৃদ্ধাশ্রম আছে, প্রতিবন্ধী শিশুদের জন্য করতে পারেন, বা হচ্ছে এমন এমন কিছু এরিয়া আছে, জায়গা আছে যেখানে মানুষ খাবার পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, তাদের জন্য কিছু চাইলে করতে পারেন। যেখানে মা বাবারা বাচ্চাদেরকে পড়াতে পারছে না, তাদের জন্য চাইলে কিছু করতে পারেন। বাট যেটা অলরেডি আমরা টিভি স্ক্রিনে দেখছি যে এরিয়াগুলো, ওখানে গিয়ে লাভ নেই, ওখানে অলরেডি পাচ্ছে, ওখানে যান, খোঁজ লাগান, নিজে থেকে চেষ্টা করলেই পারবেন, আমি এটা বলবো। আর যেখানে আপনি বললেন যে আরো কিভাবে নিজেকে দক্ষ করতে পারে, তো আমার ফিল্ড থেকে যদি আর্টিস্টদেরকে বলতে যাই, তাহলে আপনি যেই কাজে দক্ষ ওইটাকে ভালোভাবে আরো পলিশ করতে হবে একজন আর্টিস্ট হিসেবে। যেমন আমি একজন ট্রেনার, কিন্তু আমি কিন্তু ট্রেনিং ক্লাস করা থামাইনি, মানে আমি নিজেও ক্লাস করি, আমি এখনো শিখছি, শিখার শেষ নেই। তো এটাই, স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল আপডেট করতে হবে, নতুন নতুন যা যা ট্রেন্ডে আসবে। আপনি যদি আইটি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ওইটাতে আপনি এক্সপার্ট হবেন, আরও স্কিল ডেভেলপ করবেন। আপনি যদি ডেটা অ্যানালাইসিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে, আপনি যদি অন্য কোনো ফিল্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে, বা বিভিন্ন আপনাদের ফিল্ড থেকে আপনারা নিজেকে আরও স্কিল অ্যাড করুন, নিজেকে আরও স্কিলফুল করুন, সেটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনি তো ইন্টারন্যাশনালিও কাজ করেছেন, বাংলাদেশেও কাজ করছেন, তো আমাদের বাংলাদেশের কাজের সঙ্গে ইন্টারন্যাশনাল যে কার্যক্রম বা কাজ করেছেন সেখানে স্বীকৃতি বা প্রশংসা বা ভালো লাগা, ভালোবাসা, এই মানে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন বাইরে কাজ? অনেক আলাদা, বাংলাদেশের ফিল্ড থেকে ইন্টারন্যাশনাল ফিল্ড অনেক আলাদা। ওখানে হচ্ছে যে পরিমাণ প্রশংসা করা হয়, সামান্য একটা তাদেরকে মানে যেমন আমি কোনো একটা মনে করেন আমি কোনো একজনের জাস্ট একটু হেয়ারটাই সেট আপ করে দিলাম না কেন, এই ছোট একটা ব্যাপার তারা অনেকের সামনে গিয়ে বলবে যে শি ডিড দিস পারফেক্টলি, ও পারফেক্টলি এই এতটুকু ছোট কাজের জন্য তারা অনেক প্রশংসা করে। তো প্রশংসা পেলে যেটা হয়, আপনি যখন আপনার কাজের জন্য প্রশংসা পাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার আরো ভালো করতে মন যাবে, মনে হবে যে আমি একটু বেটার করি, তাহলে আর একটু খুশি হয়ে যাবে। তো মেয়ে মানুষরা, নট অনলি শুধু মেয়ে মানুষ, পুরুষ মানুষরাও সেম, তাদের ক্ষেত্রেও যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি সামনাসামনি প্রশংসা করি, আমি পিছনে প্রশংসা থেকে সামনের প্রশংসাটা অনেক বেশি পছন্দ করি। সামনের প্রশংসা করলে উৎসাহ বাড়ে। তো আমি আমার স্টুডেন্টদেরকেও সেম করি, আমি সামনাসামনি তাদেরকে খুব উৎসাহ বাড়াই। এই জিনিসটা আমি বাংলাদেশে খুবই কম পেয়েছি, যে উৎসাহ দেওয়া বা হচ্ছে একদম সরাসরি কাউকে উৎসাহ দিয়ে আগে বাড়ানো, এটা আমি খুব কম দেখেছি। সম্মান আর সাথে সম্মানটাও তো আছে, এটা আমি খুব কম দেখেছি। বাট ইনশাল্লাহ আশা করি যে ডে বাই ডে এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বলবো যে অনেকটাই আলাদা, এটা একটু চেঞ্জ হলে আরো ভালো হয়। আর মেয়েদের পারিবারিক তরফ থেকে আমার স্টুডেন্টদের যদি আমি কথা বলতে চাই, এটা আসলে ওইখান থেকেই, এক্সপিরিয়েন্সের ইসের থেকে, যে মেয়েদের সবার একটা অবজেকশন শুনি যে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে না। তো এই কথাটা যেন আস্তে আস্তে কমে যায়, এইটা হচ্ছে চেষ্টা করছি যে আমার তরফ থেকে, যে এই ফিল্ডটাকে যেন আরো ডেভেলপ করা যায়, মানুষ যেন আরো সম্মানের চোখে দেখে। তো আমরা যেটি বর্তমান সময়ে দেখছি যে এই সময়ের তরুণ প্রজন্ম বা বিশেষ করে নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে এসেছে, তারা দেশের জন্য একটা সম্পদে পরিণত হচ্ছে, একটি পরিবারের জন্য সম্পদে পরিণত হচ্ছে। তো এই সেক্টরকে বা এই উদ্যোক্তাদেরকে আরো ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার জন্য বা যাতে তারা দেশকে অনেক কিছু দিতে পারে, সেজন্য সরকারিভাবে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বা সরকারের কি দৃষ্টি দেওয়া প্রয়োজন এখানে বলে আপনি মনে করেন? মেয়েদের জন্য আলাদা এরকম প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে হচ্ছে সব মেয়েরাই তো আর একটা স্পেসিফিক অ্যামাউন্ট দিয়ে ট্রেনিং করতে পারে না, তাদের জন্য যদি এটা সরকারিভাবেই খুবই একটা কম অ্যামাউন্টে আলাদা আলাদা পার্টিকুলার সাবজেক্টের উপরে যদি তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, এটা বাইরের কান্ট্রিগুলোতেও আছে, তো এটা অনেক ভালো হবে। তো এটাই
সরকারি ব্যাপারটায় আমি ওভাবে যেতে চাবো না, বাট বলবো যে মেয়েদের জন্য একটা ব্যবস্থা করা উচিত যেখানে তারা শুধু আর্টিস্ট বলতেই না, মেয়েদের জন্য শুধু মেয়েদেরকে যেন একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা আইটি সেক্টরে হোক বা কর্পোরেট সেক্টরে হোক বা আমাদের আর্টিস্ট্রি সেক্টরে হোক, প্রত্যেকটা সেক্টরে যেন মেয়েদেরকে একটা সুযোগ করে দেওয়া হয়, মেয়েরা যেন নিজেদেরকে আরো স্বাবলম্বীভাবে সমাজে নিজেকে তুলে ধরতে পারে। এক্ষেত্রে আমাদের এনজিও গুলোর কি কোনো বিশেষ দায়িত্ব আছে কিনা, বা তাদের থেকে আপনি কি আশা করেন এই এই সেক্টরকে ডেভেলপ করার জন্য? আমি আরেকটা কথা একটু শেয়ার করতে চাচ্ছি যে আমি যতগুলা কথাই বললাম, আমি কিন্তু একদম সেই শুরু থেকেই আমি একাই কাজ করে আসছি। আমি না কোনো টিম নিয়েছি কখনো, না কোনো টিমের আন্ডারে গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি কোনো এনজিওর সাথে তো আমি কাজও করিনি, সোশ্যাল কোনো ইসের সাথে আমি অ্যাডও না, যে প্লাস আমি কখনো কোনো ডোনেশন নিয়ে কাজ করিনি। অনেকে আছে না যে আমার নামটা খুব ভালো, আমি একটু পেজে পোস্ট করি যে অমুক নাম্বারে বিকাশ করে দেন, আমি কখনো এর টাইপের ডোনেশন নিয়েও আমি কাজ করিনি আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে এনজিও গুলার কথা যদি বলতে, তো ওই হিসাবে আমার একটু ধারণা কম এনজিওর ব্যাপারটা। জি, ধন্যবাদ। তো আপনি আপনার কি প্ল্যান আমাদের মানে আগামীর প্রজন্মের জন্য, বা যারা নিজেদের ক্যারিয়ার করতে চায়, বা আপনি নিজের জন্য কি স্বপ্ন রয়েছে আপনার দেশ ও মানুষের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য? আমার ক্যারিয়ারের জন্য আমার গোল একটাই, যে এভরিওয়ান শুড নো মাই নেম। যখনই মেহজাবিন সাবার কথাটা আসবে, সবাই যেন অনুপ্রাণিত হয় যে উনি একা করতে পেরেছেন, তো আমরা কেন না। তো আর আমি চাই প্রত্যেকটা দুর্বল মন মানসিকতার মেয়েদেরকে আমি যেন নিজের হাতে ধরে তাদেরকে শক্ত করে দিতে পারি, যে আমি যেন তাদেরকে বিশ্বাস করাতে পারি যে তুমি পারবা, আমি যেহেতু পারছি, তোমার ট্রেনার যেহেতু পারছে, তো তোমরাও পারবা ইনশাল্লাহ। ওই উৎসাহটা আমি তাদের মধ্যে দিতে চাই। আর যখনই আমার নামটা নিয়ে আলোচিত হবে সব জায়গায়, তখনই যেন একটা মুখে হাসি চলে আসার, বলে যে না, এরকম ভাবে আমাদেরকেও করতে হবে। আর আলহামদুলিল্লাহ ওইটা আমার স্টুডেন্টরা সবসময় বলে যে, আর আমি শুধু ট্রেনিংই করাই না, আমি আসলে আমার কাছে যখন মেয়েরা শিখতে আসে তখন বলবো যে একটা খালি গ্লাস হয়ে আসে, আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। এটা স্কিল বলেন, ব্যবহার আচারের দিক থেকে বলেন, প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি আমার কর্পোরেট সেক্টর, আমার আর্টিস্ট্রি সেক্টর, দুই সেক্টর থেকে যা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি চেষ্টা করি একটা মেয়েকে ফুলফিল ভাবে তাকে কমপ্লিট করে দেওয়ার। সে যেন শুধু আর্টিস্ট্রি বিজনেসই না, সে অন্য কোনো বিজনেসও যখন রান করবে, সে যেন বুঝে যে আমি কোথা থেকে কি করলে বেটার হবে, কোথা থেকে করলে আমি উন্নতি করতে পারবো। যেমন এই যে আমার ডিসেম্বরেও একটা ট্রেনিং আছে, তো এই ট্রেনিংয়েও আমার খুবই অন্যরকম, আমি নতুন অনেক কিছুই আমি অ্যাড অন করেছি ট্রেনিং এর জন্য। তো ইনশাল্লাহ মেয়েরা আসলে তখন ওইটা দেখতে পারবে। তো আমাদের অনেক উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটি হয় যে পুঁজির ব্যাপারে তাদের একটা কনফিউশন থাকে, যে পুঁজি নাই, আমরা কিভাবে শুরু করব, এবং সে কারণে অনেকে শুরু করতে পারে না। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ? সেটাই, ওই যে যেটা বললাম যে আমি অন্যরকম, তো আমি মেহজাবিন সাবার ট্রেনিং মানে অন্যরকম কিছু, এটা প্রত্যেকবার নতুন নতুন কিছু। মেয়েরাও খুব অবাক হয়ে যায়, আমি যেভাবে তাদেরকে প্ল্যান করে দিই, প্রত্যেকটা মেয়েকে ধরে আমি প্ল্যান করে দিই, একটা বাজেট করে দিই, এই বাজেটে তোমরা স্টার্ট করে ফেলো, তারপর যে কাজটা হবে ওখান থেকে আমি কাউন্টও করে দিই, এত পার্সেন্টেজ তোমার ইনভেস্ট হবে, এত পার্সেন্ট তোমার সেভিংস হবে। তো এর জন্যই প্রত্যেকটা মেয়ের একটা শক্ত মন মানসিকতা হয়ে গেছে যে আমি ম্যামের কাছে গেলে আমি অবশ্যই কিছু আমি ওখান থেকে নিয়ে আসতে পারবো। তো পুঁজির কথা, এটা আমি বলবো যে পুঁজি আপনি 2000 দিয়েও স্টার্ট করতে পারবেন, 5000 দিয়েও স্টার্ট করতে, আপনাকে শুধু শুরু করতে হবে। আমরা অনেকে ভুল করি যে একটা সঠিক সময়ের অপেক্ষা করতে করতে অনেক দেরি করে ফেলি। তো আমার নিয়ম হচ্ছে এটা, কোনো অপেক্ষা করা না, তুমি শুরু করো, বাকিটা তোমার স্কিল দেখায় দিবে, তোমার স্কিল কথা বলবে, তোমার কাজ কথা বলবে। তো জাস্ট চিন্তা করে করে দেরি না করাটাই উচিত, মানে উচিত না দেরি করাটা, এটাই। তো বাংলাদেশের ফ্যাশন এবং যে সৌন্দর্য চর্চা, সেটি এখন কি অবস্থায় আছে, বা কোন স্ট্যান্ডার্ডে আছে বলে আপনি মনে করেন? অনেকটা উন্নত, আগে থেকে তো অনেকটাই উন্নত আলহামদুলিল্লাহ। কিন্তু হচ্ছে আরো উন্নত হলে আরো ভালো হবে। সবাই যদি নিজের পার্সোনালিটি বুঝে স্টাইলিং সেন্সটা গেইন করতে পারে, তো আমি বলবো আরো, যেমন অনেকে বলে যে আপু আপনি বেশিরভাগ আপনাকে ব্লেজার প্যান্টেই দেখা যায়, বিকজ আমার লাইফের ক্যারিয়ার স্টার্টিংটাই হয়েছিল ব্লেজার প্যান্ট দিয়ে।
অ্যান্ড আমি সবসময় যখন প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু একটু সাজগোজ নিয়ে থাকে, সাজগোজ দেখে। আমি ছোটবেলা থেকে আমি শুধু টিভি নিউজ প্রেজেন্টারদেরকে দেখতাম, আমি সাংবাদিককে দেখতাম, আমি হচ্ছে এই যে ইউনিলিভারে যারা কাজ করে, আমি বড় বড় মলসে গেলে মা বাবার সাথে তখন আমি তাদেরকে দেখতাম ব্লেজার প্যান্ট পরা। তো আমি ছোটবেলা থেকেই, তখন তার ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা আমি জানতাম না, তখন দেখতাম আর খুব অ্যাডমায়ার করতাম যে সুন্দর লাগছে মেয়ে মানুষ এত সুন্দর করে। তো আমার আল্লাহর হুকুম ছিল আলহামদুলিল্লাহ যে আমার প্রথম ক্যারিয়ারের দিক থেকে আমার ফিক্সড আউটফিটই ছিল ব্লেজার আর প্যান্ট। সপ্তাহে একদিন ছুটির দিন পেতাম, ওই দিন আমি সালোয়ার কামিজ পরার সুযোগ পেতাম, আর বাকি পুরোটা সপ্তাহে আমাকে ব্লেজার প্যান্ট পরে আমি 9 to 10 আওয়ার্সের ডিউটিও আমি করেছি। তো অনেক হার্ড ওয়ার্কের পরে আপনি সাকসেস আনতে পারবেন লাইফে, হার্ড ওয়ার্ক করতে হবে। আর সাকসেস হচ্ছে খুবই আনকমফোর্টেবল একটা জিনিস। সাকসেস আসার আগে অনেক তুফান আসবে, অনেক আনকমফোর্টেবল হয়ে যাবেন, অনেক কিছু আপনাকে বিপদ আপদ ফেস করতে হবে। তো এগুলা সবকিছু ওভারকাম করেই আপনাকে সাকসেসটা হাসিল করতে হবে, এটাই। ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, কি ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।